আজ আমি পুনরায় ঢেঁড়স থেকে সিডসগুলো বাছাই করে এমন একটি প্রপাগেশন পদ্ধতি দেখাবো যার জার্মিনেশন রেট ম্যাক্সিমাম হবে। হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, আমার ছাদ বাগানে গত সিজনে কয়েকটি ঢেঁড়স গাছ রোপণ করেছিলাম এবং তা নিয়ে গার্ডেনিং করেছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আপনাদের মাঝে কিছু শেয়ার করে দিই। এবং এই সকল যে ঢেঁড়স আমরা দেখতে পাচ্ছি, এই ঢেঁড়সগুলো কিন্তু আমার ছাদ বাগানের। আর এই ছাদ বাগানে ঢেঁড়স গাছে প্রচুর সংখ্যক ঢেঁড়স হারভেস্ট করেছি এবং গত সিজনে আমার ঢেঁড়স কিনেই খেতে হয়নি। আর যে সকল ঢেঁড়স আমি এখানে রেখেছি এগুলো মূলত হারভেস্ট করেছিলাম না, সিজন শেষে গাছেই রেখে দিয়েছিলাম, যার ফলে পরিপক্ক হয়ে গিয়েছে। এবং এই সকল পরিপক্ক ঢেঁড়স থেকে আমি সিডস উৎপাদন করেছি এবং আজ আমি পুনরায় এই ঢেঁড়স থেকে সিডসগুলো বাছাই করে সিডসগুলো জার্মিনেশন করব এবং এগুলো দিয়ে পুনরায় আমার ছাদ বাগানে গার্ডেনিং করব। তাহলে চলুন আপনাদেরকে নিয়ে ঢেঁড়স জার্মিনেশন করে গার্ডেনিং করি। ফ্রেন্ডস, আমি এখানে 5টি ঢেঁড়স নিয়েছি আর এই 5টি ঢেঁড়স থেকে আমি সব কয়টি সিডস কালেক্ট করব এবং এই সকল সিডসগুলো মধ্যে আমি সবগুলো রোপণ করলে নাও হতে পারে। আর সেই কারণে আমাকে অবশ্যই টেস্টিং করতে হবে এর গুণগত মান। তাহলে চলুন আমরা এগুলো সিডস ছাড়িয়ে নেই এবং সেগুলো গুণগত মান টেস্ট করি এবং এরপরেই আমরা প্রপাগেশনের পদ্ধতিতে যাব। আর এই প্রপাগেশন পদ্ধতি এমন একটি পদ্ধতিতে দেখাবো যার জার্মিনেশন রেট ম্যাক্সিমাম হবে এবং এর আপডেটসগুলো আপনাদের মাঝে শেয়ার করতে থাকব। ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকুন, কারণ এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং হেল্পফুল হতে চলেছে। ফ্রেন্ডস, সিডসগুলো ছাড়িয়ে নিয়েছি, এবারে আমি এর গুণগত মান টেস্ট করব। তাই আমি সর্বপ্রথমে একটি কন্টেনারে উঠিয়ে নিয়েছি সকল সিডসগুলো। একটি কথা না বললেই নয়, আমার এই সিডসগুলো ঢেঁড়সের মধ্যে থাকাকালীন সময়ে গাছে পরিপক্ক হয়ে শুকিয়ে গিয়েছে এবং এগুলোকে আমি 3 থেকে 4 ঘন্টা ডিরেক্ট সানলাইটে রেখে সেগুলো এয়ারটাইট কন্টেনারে রেখে সংরক্ষণ করেছিলাম। এবং এগুলো যেহেতু সংরক্ষণ করেছি, তাই আমি পুনরায় এটিকে 25 মিনিট পর্যন্ত সানলাইটে রেখে সিডসগুলো শুকিয়ে নিয়েছি। আপনারাও এ পদ্ধতি অবলম্বন করবেন, দেখবেন এতেও ম্যাক্সিমাম জার্মিনেশন রেট হবে। ফ্রেন্ডস, এবারে আমি টেস্টিংয়ের জন্য এতে নর্মাল ওয়াটার দিয়ে দিচ্ছি এবং সিডসগুলো না ভিজা পর্যন্ত কিছুটা সময় অপেক্ষা করছি। সিডসগুলো আমি 2 ঘন্টা যাবত নর্মাল ওয়াটারে নিমজ্জিত রেখেছিলাম, এতে করে সিডসগুলো ময়েশ্চার হয়ে গিয়েছে। এর ফলে জার্মিনেশন রেটটিও ম্যাক্সিমাম হবে। আমরা দেখতে পাচ্ছি এই কন্টেনারে বেশ কিছু সিডস নর্মাল ওয়াটারে নিচের দিকে পড়ে রয়েছে আর কিছু সিডসগুলো উপরে এখনও পর্যন্ত ভাসছে। এতে করে আমরা বুঝে গিয়েছি অলরেডি যে সকল সিডস উপরে ভাসছে সেগুলো ড্যামেজ, আর এগুলো ড্যামেজ সিডস দিয়ে জার্মিনেশন রেট খুব বেশি ভালো হবে না, এমনকি জার্মিনেশন নাও হতে পারে। আর যদিও বা হয়, সে সকল সিডস থেকে ফলন ভালো আশা করা যায় না। তাই আমি এ সকল সিডসগুলোকে রিজেক্ট করে দিব এবং যে সকল সিডসগুলো নর্মাল ওয়াটারে নিমজ্জিত রয়েছে
সে সকল সিডসগুলোই নিয়ে নিব। সিডসগুলো বাছাই করা হয়ে গিয়েছে, 2-1টি সিডস এখনও ভাসছে। এগুলো সময় স্বল্পতার কারণে আমি উঠাচ্ছি না, তবে যে সকল সিডসগুলো ম্যাক্সিমাম জার্মিনেশন রেট হবে সেগুলো আমি মূলত একটি একটি করে উঠিয়ে নিব। ফ্রেন্ডস, এবারে আসি মিডিয়া নিয়ে। আর এই মিডিয়া মূলত যেভাবে তৈরি করেছি, এই মিডিয়া তৈরি করার ফলে আমার ম্যাক্সিমাম জার্মিনেশন রেট হয় এবং সেই সঙ্গে আমার কোনো ধরনের ঝুঁকি থাকে না। ফ্রেন্ডস, আমি এই কন্টেনারে কয়েকটি হোল করে নিয়েছি, আর এই হোলটি মূলত এক্সেসিভ ওয়াটার ড্রেনেজ হয়ে পড়ে যাওয়ার জন্য। আর কন্টেনারটি আমি মূলত ট্রান্সপারেন্ট নিয়েছি, কারণ এই ট্রান্সপারেন্টের ভেতর দিয়ে সব কিছুই বোঝা যায়। আর আপনারা চাইলে ট্রান্সপারেন্ট নাও নিতে পারেন, এতেও কোনো অসুবিধা নেই। আর এই কন্টেনারে মূলত আমি ভার্মিকম্পোস্ট এবং কোকোপিট এবং রিভার স্যান্ড একত্রে মিশ্রণ করে নিয়েছি। আর এতে প্রতিটির পরিমাণ হলো ভার্মিকম্পোস্ট এবং কোকোপিট সমপরিমাণ, টোটাল 75% এবং 25% রিভার স্যান্ড একত্রে মিশ্রণ করে নিয়েছি। আর মিশ্রণটি কিন্তু আমার 5 থেকে 7 দিন আগে তৈরি করা, এবং এই মিশ্রণটিকে আমি নর্মাল ওয়াটারিং করে আমি মূলত এয়ারটাইট করে রেখেছিলাম, যার ফলে সকল ইনগ্রিডিয়েন্টসগুলো একত্রে খুব ভালোভাবে মিশ্রণ হয়ে গিয়েছে এবং ভেতরে যদি কোনো এয়ার থাকে সে সকল এয়ারগুলোও বের হয়ে গিয়েছে। আমি আশা করছি এতে করে সিডসগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে না। এবারে আমি প্রতিটি স্থানে একটি করে সিডস দিয়ে দিচ্ছি। আর যদি আমরা একই স্থানে অতিরিক্ত পরিমাণে সিডস দিয়ে দিই, তবে সে সকল চারাগাছ খুব একটা ভালো হবে না, এবং সেই সঙ্গে সে সকল চারাগাছ এখান থেকে উঠিয়ে বিভিন্ন প্ল্যান্টারে রোপণ করতেও সমস্যার সম্মুখীন হতে হবে। তাই এগুলোকে পর্যাপ্ত পরিমাণে বা যথাযথ গ্যাপ দিয়ে রোপণ করতে হবে। আর যদিও বা 2-1টি জায়গায় এক্সেসিভ অ্যামাউন্টে পড়ে যায়, যেহেতু কোকোপিট, ভার্মিকম্পোস্ট এবং রিভার স্যান্ড রয়েছে, সেগুলোর কারণে আমাদের ঢেঁড়স গাছের রুটসগুলো ড্যামেজ হওয়ারও সম্ভাবনা কিছুটা হলেও কম থাকবে। ফ্রেন্ডস, আমি শুধুমাত্র কোকোপিট এবং ভার্মিকম্পোস্টের আরেকটি লেয়ার দিয়ে সিডসগুলোকে ঢেকে দিচ্ছি, যাতে করে সিডসগুলো খুব সুন্দরভাবে ঢেকে যায়। ফ্রেন্ডস, এবারে আমি কন্টেনারটিতে সকল মিডিয়াতে ময়েশ্চার বজায় থাকার জন্য স্প্রে করে দিচ্ছি। আর এগুলো মূলত নর্মাল ওয়াটার। আর এই সকল মিডিয়াতে বা জার্মিনেশনের সময় আমরা পর্যাপ্ত পরিমাণে স্প্রে দিয়ে দিলে সিডসগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। তাই আমরা শুধুমাত্র মিডিয়াকে ময়েশ্চার করার জন্যই ততটুকু পরিমাণেই স্প্রে করব। ফ্রেন্ডস, নর্মাল ওয়াটার স্প্রে করা কমপ্লিট হয়ে গিয়েছে। এটিকে আমি সেমি শেডে বা ছায়াযুক্ত স্থানে রেখে দিব, এবং এটিকে প্রতিদিন সকালে ময়েশ্চার চেক করে সামান্য কিছুর পরিমাণে নর্মাল ওয়াটার স্প্রে করে দিব। আর অবশ্যই মনে রাখবো যে আমরা কখনোই এই মিডিয়াতে বা জার্মিনেশনের সময় অতিরিক্ত ময়েশ্চার করব না, এতে করে সিডসগুলো ড্যামেজ হয়ে যাবে।